This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু হয়ে গেছে বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। আর আপনারা যে কারণে এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা দেখছেন, ঠিক সেই কারণটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অবশ্যই বাংলা জানতে চায়। শুরু হয়ে গেল নতুন আঙ্গিকে বঙ্গ রাজনীতি, অর্থাৎ বিধানসভা নির্বাচন 2026-এর রণডঙ্কা বেজে গিয়েছে। এবার কোন পথে এগোবে বাংলার রাজনীতি, এ বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট প্যানেলিস্টরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মনদীপ মিশ্রা, দীর্ঘদিন ধরে নির্বাচন কৌশলী হিসেবে কাজ করেন। মনদীপ দা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, ভারতীয় জনতা পার্টির নেতা, মুখপাত্র এবং তরুণ রাজনীতিবিদ। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং যিনি রাজনৈতিক বিশ্লেষণ করেন, তবে তিনি একটু এ রাজ্যে শাসক পক্ষের দিকে ঝুঁকে থাকেন, সেই আইনজীবী রাধামোহন রায় রয়েছেন আমাদের স্টুডিওতে। আমরা আলোচনা তো করবই কোন পথে এগোচ্ছে। তার আগে দু তিনটে জিনিস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা দেখে নেব গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, একবার দেখে নেব প্রথমে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার দাবি সাম্প্রদায়িকমূলক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। শুভেন্দুর বক্তব্যের পরই শোভনদেব চট্টোপাধ্যায়ের স্বাধিকার ভঙ্গের নোটিশকে সমর্থন জানান ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, নির্মল ঘোষ। মঙ্গলবার বিধানসভার বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। তাদের গায়ে ছিল গর্ব করে বলো আমি হিন্দু লেখা টি শার্ট। বিক্ষোভের নেতৃত্ব দেন সোমবার সাসপেন্ড হওয়া 4 বিধায়ক। শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়ে বলেন, হিন্দুদের হয়ে বিধানসভায় বলার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ওয়েলে দাঁড়িয়ে অসংসদীয় আচরণ করায় 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। মঙ্গলবারও বিধানসভায় উস্কানিমূলক মন্তব্য এবং সংবাদ মাধ্যমে মিথ্যাচারের জন্য বিরোধী দলনেতার আচরণের তীব্র নিন্দা জানান অধ্যক্ষ। সাসপেনশন ভুল দাবি জানিয়ে পাল্টা জবাব দেন শুভেন্দু। যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত। ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে, তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার করবে। ওরা আমাদের 4 জনকে শুধু বাইরে রাখেনি, সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত করে। এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিধানসভার ইতিহাসে এমন ঘটনা বা বক্তব্য হয়নি বাংলা থেকে আমাদের হারাতে পারেনি। শেষ চেষ্টায় ধর্ম নিয়ে রাজনীতি করছেন। উনি কত বড় হিন্দু সেটা বাইরে গিয়ে প্রমাণ করুন। এরা না হিন্দু না মুসলমান। বিধানসভা সূত্রে খবর, বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত রিপোর্ট পেশের কথা জানানো হয়েছে। ক্যামেরায় কৃষ্ণেন্দু ও জয়ন্তর সঙ্গে সঞ্জু সুরষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। একদিকে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা, তিনি জামায় ও খুব বড়ভাবে লিখেছেন গর্বিত হিন্দু, বাঙালি হিন্দু হিসেবে। তাহলে কি এবার একেবারে খোলাখুলি এ রাজ্যে মেরুকরণ শুরু হয়ে গেল? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে একবার দেখে নেব। কিন্তু এখানে
50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছেন যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন? বলতে বলতে বক বক বকম হয়ে যাবেন একদিন। তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা বলুন তো, যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, বিক্রি করে খাচ্ছেন। একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়। শিখেছি স্বামী বিবেকানন্দের থেকে, শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। গেলে হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ ঋক্সাম যজু অথর্ব। এত সস্তা নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। খুব গুরুত্বপূর্ণ, তার কারণ স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে তাকে বলতে হয়েছে বিধানসভায় তিনিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আবার অন্যদিকে বিরোধী দলনেতা তাকে বলতে হচ্ছেন তিনি বাঙালি হিন্দু। 60 বছর ধরে এই বাংলায় বাম একটা চেতনার বাতাবরণ ছিল, সেই বাতাবরণ ছিন্ন করে কি বাংলায় 2026-এ এক অন্য নির্বাচন দেখা যাবে? বামপন্থীদের মেকি কিছু ধারণা এই গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিফলিত হয়েছে 1965 সাল থেকে, এবং 1977 সালে বামেরা ক্ষমতায় আসে, তার আগে কংগ্রেস ছিল। তাহলে কি এবার বঙ্গ রাজনীতিতে বামেদের চিন্তা ভাবনা, তাদের তথাকথিত আদর্শকে দূরে সরিয়ে রেখে মানুষ এবার অন্য লড়াই লড়বে? কি বলবেন শঙ্কুদেব পান্ডা? দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনি একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন ওনার বক্তব্যের বাদ রেখেছেন। আজকে উনি বক্তব্য রাখতে গিয়ে খুব নির্দিষ্ট করে হিন্দু ধর্মের যে ঐতিহ্য তাকে সরাসরি আক্রমণ করেছেন এবং কুম্ভের বিরোধিতা করেছেন। কুম্ভকে বলেছেন মৃত্যু কুম্ভ। এটা ওনার ক্ষমতা আছে? উনি অন্য কোনো ধর্ম সম্পর্কে এই ধরনের বার্তালাপ করতে পারবেন? এই ধরনের কমিউনিকেশন দিতে পারবেন? আমরা প্রথমেই এর তীব্র বিরোধিতা করছি। এবং কুম্ভের অপমান, দেখুন, একটা ইনসিডেন্ট হওয়ার সামগ্রিক পুরো ব্যবস্থাকে টার্গেট করা, শুধুমাত্র ভোট রাজনীতির দিকে তাকিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছেন ঋতুদা। এখানে আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন তাহলে আপনি হবেন সাম্প্রদায়িক, আপনি হিন্দুর বিরোধিতা করলে হবেন সেকুলার। আমি জানতে চাই, যে হিন্দুর বিরোধিতা হচ্ছে সেটা সাম্প্রদায়িকতা নয়? হিন্দুর বিরুদ্ধে যে ধরনের আচরণ করা হচ্ছে সেগুলো সাম্প্রদায়িকতা নয়? আজকে সরস্বতী পুজো করতে পারেনি লোকে, আজকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আমার প্রাক্তন কলেজ, আজকে ওখানকার যে ছেলেরা করে তাদের মধ্যে অনেক তৃণমূল ছাত্র পরিষদের ছেলে আছে, তারা তো পুজো করতে পারেনি, হাইকোর্ট যেতে হয়েছে। হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে এসে পুলিশ দাঁড় করিয়ে, জয়েন্ট কমিশনার লেভেলের অফিসারকে দাঁড় করিয়ে পুজো করাতে হয়েছে।
উনি দুটো ছবি জমা দিয়েছেন পুজো হয়েছে বলে বিধানসভায়। আজকে আমরা দেখলাম যে আজকে এই দুটো ছবি আপনি দিতে পেরেছেন কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বলে। হাইকোর্ট যেতে হয়েছিল কেন? পুলিশকে ওখানে দাঁড় করাতে হয়েছে কেন? কেন সেই পরিস্থিতি আপনি তৈরি করতে পারেননি? আপনি তো সব ধর্মকে ইকুয়াল জাস্টিস দেবেন বলছেন, আপনার তো নাকি এটাই নীতি। তাহলে সেটা হিন্দুদের জন্য প্রযোজ্য নয়, অবশ্যই আমি আসছি, বাকি সবার জন্য প্রযোজ্য। আমি আসছি। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি ঋতুদা, আমি এক লাইনে শেষ করব। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি একদম ঠিক জায়গায় পয়েন্ট আউট করেছেন। উনি দেখেছেন যে এই বৃহৎ হিন্দু জোট আগামী দিনে ওনার জন্য সমস্যা তৈরি করবে। উনি ক্ষমতায় থাকবেন না। দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানায় হয়েছে, বাংলায় হবে এবারে। সেই জন্য আতঙ্কিত হয়ে ওনাকে এবার বলতে হচ্ছে আমি হিন্দু পরিবারের মেয়ে, আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এটা কেন বলতে হচ্ছে ওনাকে? আমি আসছি আপনার কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাধামোহন রায়, বিশিষ্ট আইনজীবী, কখনো আপনি ভাবতে পেরেছেন যে রাজ্য রাজনীতিতে হিন্দু মুসলমান এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে? আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে 60 বছর ধরে এই বাংলায় যে একটা বাম চিন্তার বাতাবরণ ছিল, সেই বাতাবরণ সরিয়ে এরকম খুল্লা ধর্মের কথা শোনা যাবে বাংলায়? এই প্রশ্নটা তো শঙ্কু যে প্রশ্নটা করছে, যে বামেরা ধর্ম নিয়ে কখনোই তারা কোনো কথা বলেন না, কি বলছেন? সেই তাদের জেনারেল সেক্রেটারি হয়েছেন ধর্মের ভিত্তিতে। এবার আমাকে বলতে দাও, বামেদের দাদা, আমার একটা বক্তব্য আছে, আমি এটা অপোজ করছি দাদা। বামেদের জেনারেল সেক্রেটারি হয়েছেন, আমি সরাসরি অভিযোগ করছি। ধর্ম ছাড়া অন্য কি কারণে হয়েছে? অবশ্যই আমি আসছি ওই বিষয়কে। আমি যে বিষয়ে রাধারমনকে প্রশ্ন করছি, রাধা, আপনার কি মনে হয় না যে 60 বছরে বামেরা বিভিন্ন সময় চিন্তা ভাবনায়, আমি বলছি না কিন্তু 1977 সালে ক্ষমতায় এসছে, কিন্তু 1965 সালের পর থেকেই বামেদের বাড়ন্ত এ রাজ্যে ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং 1977 সালে ক্ষমতায় আসে। তারপর 34 বছর একটা জগদ্দল পাহাড়ের মতো বসেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে, এই রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের সময়ও সরস্বতী পুজো করা যেত, মানে পুলিশ দরকার হতো না। কিন্তু যে প্রশ্নটা শঙ্কু করছেন যে এই সময় পুলিশ প্রহরায় তারই কলেজ, মানে শঙ্কুদেবের পান্ডার কলেজ এবং আরও রথী মহারথীদের কলেজ, সেই কলেজে সরস্বতী পুজো হচ্ছে পুলিশকে রেখে। কোথাও কি মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা সাজানো গোছানো একটা চিত্রনাট্যের মতো, নাকি সত্যি বাঙালি হিন্দু বা হিন্দুদের অবস্থা এরকম এ রাজ্যে? আমার শুধু একটা জিনিস মনে হচ্ছে যে বিজেপির যেহেতু রাজনীতি মাটি এখানে নেই, এরা শুধু ধর্মের রাজনীতি করে বেড়াচ্ছে। কারণটা বলি, জিনিসটা হচ্ছে যে শুধু শঙ্কুদেবী কিন্তু যোগেশের ছাত্র না, আমিও যোগেশের ছাত্র ছিলাম। জিনিসটা হচ্ছে যোগেশে যে সরস্বতী পুজো হয়েছে, এই সরস্বতী পুজো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আগে ওখানে 2খানা পুজো হতো, এবারে ওখানে 3খানা পুজো হয়েছে। ঠিক আছে, পুজো কোন জায়গায় হবে সেটা নিয়ে ঝামেলা, সেটাকে বিজেপি মানে ইঞ্জিনটা দিয়ে ওটাকে দ্বারা বলতে দাও, চুপ করে থাকো। এবার জিনিসটা কেউ প্রমোট করছে না, সত্যি কথাটা আমি বলে দিচ্ছি এখানে, সত্যি কথাটা কি আছে। এবার যেটা হচ্ছে যারা এরা হিন্দু করছে, পুরো হিন্দু বিরোধী একটা সরকার। একটু বলতে দাও, তুমি ডিসেন্সিটা একটু রাখো, পুরো ডিসেন্সি রেখেই বলছি। তোমরা ডিসেন্সি, পুরো হিন্দু তোমাদের কিসের ভয়? তোমরা বলছো তোমাদের কাছে হিন্দু আছে, তোমাদের কিসের ভয়? আমাকে বলতে দাও, তোমাদের কোনো ভয় নেই, জঙ্গিদের আক্রমণে তোমাদের কোনো ভয় নেই, আমাদের ভয় হচ্ছে ধর্ম বিক্রি করে রাজনীতি করছো, আর কিছু করছো না। পেছন থেকে কমবে ধর্ম নিয়ে সবথেকে বেশি রাজনীতি মারা যাচ্ছে, তোমরা ধর্মের রাজনীতি করছো। আরে সেটা দুর্ঘটনা, ভিআইপি রেখেছো ওখানে কেন? সেটা দুর্ঘটনা। তোমরা ভিআইপি আর আম জনতা কেন রেখেছো? মমতা ব্যানার্জি গেলে ভগবানের কাছে ভিআইপি আর আম জনতা তো নেই। আমি জানি না। দিল্লিতে যেভাবে স্ট্যাম্পেড হলো, আমি শুভেন্দু বাবুর কথাই শুনলাম যে যারা যাত্রীরা যাচ্ছে তাদেরও দায়িত্ব। আপনি বলুন তো, দিল্লিতে স্ট্যাম্পেড হলো কেন? বিকজ ওখানে দুবার অ্যানাউন্সমেন্ট, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় কতবার ইনসিডেন্ট হয়েছে? আরে বলতে দাও, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় কতবার হয়েছে? আরে তুমি যে বাঙালি হিন্দু বলছো, সব বাঙালি হিন্দু কিন্তু বুঝতে পারছে না তো, তোমার সাথে কোনো মুসলিম আছে না তো বাঙালি হিন্দু আছে, সবাই জানে তোমরা ধর্ম বিক্রি করে বাঙালি হিন্দুরা এখন বুঝতে পারছে এটা পশ্চিম বাংলাদেশ, বলতে দাও, ডিসেন্সি রাখো। সেই জন্য আমি শঙ্কু আসছি রাধামোহন। হ্যাঁ, এবার আমি একটু বলে নি
দিল্লি স্ট্যাম্পেড যেটা যে স্টেশনে যে স্ট্যাম্পেডটা হয়েছে তার জন্য হিন্দুরা আপনি দায়ী। জানেন 15 তার বছর জন্য কি পর হিন্দুরা দায়ী? বলতে দাও ভাই, তাই তো জিজ্ঞেস করছি। কি তাই জন্য হিন্দু তাই তো দায়ী? বলছে, তার জন্য তোমার রেল হিন্দুরা দায়ী। মিনিস্টার দায়ী, তার জন্য তোমার হিন্দুরা দায়ী। রেলওয়ে দায়িত্ব সবকিছু দায়ী হিন্দুরা আছে। দায়ী। ভাই, দেখুন কুম্ভ মেলা লেগে আছে। দেখুন কুম্ভকে এদের মিথ্যে দোকানে কুম্ভ মেলা দেখুন, বলবেন। রেল একটা রিপোর্ট জন্য দিয়েছে আলাদা, সামগ্রিক একটা আরপিএফ একটা হিন্দু রিপোর্ট দিয়েছে আলাদা, অঞ্চলকে আরপিএফ target করা কি যায়? রিপোর্ট বলতে দেবে না। এটা কি ধর্মনিরপেক্ষ সত্যি কথা কথা? চলে আসবে। এটা সত্যি কথা। ধর্মনিরপেক্ষতা। মানে আমি আসছি। মানে আমি দুজন আমি মরাসি আসছি। রয়েছে, আমি ছিলাম না, এর কথা এটা হয়ে সরাসরি গেল। হিন্দু অ্যাপ্রোচ। এর কথা এটা হয়ে গেল। হিন্দুকে আমরা- বিরোধী আমরা- দলের আমরা target। না না, তোমরা তো হিন্দু হিন্দুদের আসছে। মেরে দিচ্ছ। মহাকুম্ভে হিন্দুরা থেকে মেরে আসছে। দিচ্ছ। তোমরা জানো না বুঝবে? যে মহাকুম্ভে অত ভিড় হবে? আমি মানে আসছি, 50 আসছি। জনের উপরে লোক চলে হিন্দু এসছে। জানে। এদের আমি কোনো আসছি। administration-এর কোনো জোর আমি নেই। অবশ্যই আলোচনায় ফিরে আসছি। Administration আমি নেই। আমি আলোচনায় দিল্লিতে ফিরে আসছি। দিল্লিতে আমি- দেখুন, কি দিল্লিতে ভয়ঙ্কর যেখানে ব্যাপার। প্রত্যেক প্ল্যাটফর্ম 3000 কুম্ভ ক্যাপাসিটি, সম্পর্কে এইসব বলছেন। 3000 অন্য ক্যাপাসিটির ধর্মের লোক কোনো আছে। ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে বলার কথা আরে আছে। আমি কি বলবো? এটা এটা তো ঘটেছে। ধর্মনিরপেক্ষতা বলার মারা কথা যায়নি। আছে। এই মারা যায়নি, বিকাশ ওটা কি- দা ওটা প্রকাশ্যে কি ভুয়ো দাঁড়িয়ে মারা গেছে? গণমাংস আরে ওটা করে। কি ভুয়ো মারা ব্যবস্থা গেছে? নিতে পারবে না? কুম্ভে কি ভুয়ো মারা গেছে? মারছেন না না, স্ট্যাম্পেডে মেরে কি দিলেন, ভুয়ো মেরে মারা আমি দিলেন। গেছে? আসছি, আমি এই আসছি, প্রশ্নটা জিজ্ঞেস আমি করুন। আসছি, আমি আসছি। আমি একবার এই যে ধর্ম কি তাহলে এ রাজ্যে বিক্রি, এই রাজ্যে কি বিক্রি ধর্ম, ধর্মকে কি বিক্রি করা হচ্ছে? তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বয়ং তার বিজেপি বক্তব্যের ধর্ম বিক্রি মধ্যে করেই রাজনীতি করে, এর এই বাইরে কোনো রাজনীতি নেই। বক্তব্য আমরা ধর্মের প্রকাশিত জন্য হয়েছে করি, একাধিক তোমরা ধর্ম জায়গায়। বিক্রি করো। হিন্দুর কি ভালো হয়েছে? শুধু মন্দির বানিয়ে কি হিন্দুর ভালো হচ্ছে? হিন্দুর বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না লোক, আমাকে পুলিশ ডেকে আটকালো, ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন, তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে এই ছবি আছে, এখনকার যারা আছেন তাদের কাছেও এই ছবি আছে। প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমাকে আটকে ছিল কিনা। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্যি তো না। একটা কোশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা বলুন তো, যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, বিক্রি করে খাচ্ছেন। একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়। আমি একবার মনদীপদার কাছে যাব, তারপরে আমি অবশ্যই যাচ্ছি। হ্যাঁ, আরে কি কমপ্লিট করবে? শুভেন্দুদা একটা জিনিস বলেছে যে ইনি হিন্দু ভোটার দিয়ে এবারে এসছেন। আমি শুভেন্দুদাকে এটা প্রশ্ন করি, 2019 থেকে 2016 শুভেন্দুদা আমাদের সরকারে ছিল। আরে বাবা বলতে দিন, আপনি তো লোডশেডিং করে জিতেছেন, আর বড় কথা বলতে হবে। শিশির বাবু, শিশির অধিকারী, উনি এমপি ছিলেন, দিবেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী আজকে অধিকারী ভাই হচ্ছে শুভেন্দু অধিকারী, উনি কাউন্সিলর ছিলেন, তারপরে বিধায়ক ছিলেন। তার মানে কি তখন কি মুসলমানরা ভোট দিয়ে ভুল করেছে? না, তাহলে রাধামোহন বাবু আপনি কি মনে করেন ভারতীয় জনতা পার্টিতে আসার পরেও শুভেন্দু বাবুকে এই বঙ্গের মুসলিমরা, সংখ্যালঘুরা ভোট দিয়েছে? না না, উনি তো বলছেন হিন্দু দিয়েছে। আমি তার মানে জিজ্ঞেস করছি। না না, উনি এটা বলছেন, উনি বলছেন যে হিন্দু দিয়েছে, তার মানে অতদিন ধরে মুসলমানরা দিচ্ছিল। এখন বাংলা কি বলে বিজেপিতে আসার পর এখন হিন্দুত্ব রাজনীতি করতে গিয়ে উনি এই একটা বড় একটা মানে ড্রাস্টিক ভুল করেছেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এই দুদিন আগে জগন্নাথ চট্টোপাধ্যায়, জেনারেল সেক্রেটারি মোস্ট প্রবলি, মানে সিবিআই চার্জশিটে দুজনের নাম এসছে, যার রিকমেন্ডেশনে 324 খানা
প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছিল, তার মধ্যে দিবেন্দু অধিকারী ভুলভাল বাবু, বলছে। আরে বাবা বলতে দাও না, দিবেন্দু শেষ অধিকারী করে বাবুর বলো, যা কিছু না জানো না। নামটা ছিল, কি আর উকিল আপনি? ভারত ঘোষ, আরে বাবা ভারতী ঘোষ কি বলছে, কিছু এসব টুকাটুকি এবার আমি কিছু বলি, থেকে এবার অন্য আমি বলি চ্যানেলের রিপোর্ট এই করে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমি কিছু বলছি, জানে না। আরে বাবা এটা বলতে দাও না, চার্জশিটেই নেই, এটা 2024 আরে বলতে দাও না, ভয় পাচ্ছ না। আরে বাবা বলতে দাও না, 2000 আরে এই তো ভয় না, ভয় বলতে দাও না, আমি তো ডিস্টার্ব করিনি তোমাকে। উনি নিজে বলে গেলেন ফেসবুকে, তারপরে দিবেন্দু অধিকারী লিগ্যাল সেই ডকুমেন্ট গায়েব হয়ে গেছে। কিছুই না, জানে না। আমি তুমি সব রাধামোহন, জিনিস জানো। আমি রাধামোহন, আপনি যে বিষয়টা বলবো, বলছেন, সকলই তৃণমূলী আমি কি সম্পদ, বলবো এই বিষয়ে? কেউ ছাড় পাবে না। আমি কি এটা বলবো? কিন্তু জগন্নাথ অবশ্যই চট্টোপাধ্যায় বলবো। বলেছিল, আচ্ছা, এবার আমি বলি। এটা সব নিউজে এটা ফ্লোট করেছে, এটা নিউজ সব থেকে নিউজ বলছে। চ্যানেলে ফ্লোট আরে, করেছে, কথা সব শুনে নিশ্চয়ই। সব নিউজ আচ্ছা, চ্যানেলে না, ফ্লোট না, করেছে। শুনুন, শুনুন, ব্যাপারটাকে আরে জানুন। এখন না, তাই জন্য বিজেপি শুভেন্দু মুখপাত্র অধিকারী আছে, ব্যাপারটা শুনুন। অত ভালো এই লিডারকে কথা এখন বোঝা প্রমাণ নয়। করতে হচ্ছে বিজেপিতে থাকার জন্য। আচ্ছা, এবার আমার বিষয় হচ্ছে যে দেখুন, আমি তো ওনার নেত্রীকে খুবই মানি, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি মনে করবেন পুরো বক্তৃতাটা শুনেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমিও শুনেছি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে বিরোধী দলনেতাকে এই হুমকি কেন দিতে হয় যে অন্য সম্প্রদায়কে যদি আমি উস্কাই তাহলে আপনার কি বিপদ হতে পারে, আপনি সামলাতে পারবেন? এই থ্রেট কেন দিতে হয় আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তো আমাদের বিরুদ্ধে। শুভেন্দু বাবু আমরা জিজ্ঞেস সংসদে করুন। নিয়ে আলোচনা চেয়েছিলাম উনি তো। কোথাও insecure কেন না কেন থাকলে হুমকি দিতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী? অত ভালো নেতা, একটাই আচ্ছা, তো শুনুন, নেতা বিজেপির, এর একটা পয়েন্ট বলেছি, এবার বলি। উনি এবার কিন্তু বলি, insecure এবার আছে। দ্বিতীয়টা বলি। কেউ মানছে না আচ্ছা, বিজেপিতে উনি। এবার দ্বিতীয় হচ্ছে, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুব মন দিয়ে শুনি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন যে উনি কেন আজকে এই প্রশ্ন তুলেছেন 3 দিন আগে, এই আজকে না, এই 3 দিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে নির্বাচন কমিশন লক্ষ্য রাখুক, এরা প্রত্যেকটা বিধানসভায় 25,000 করে বহিরাগত লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে। কারা? রিটার্নিং অফিসার কে? আপনার ডিএমএসপি। তার মানে আপনি একদিন ওইভাবে জিতেছেন, ওইভাবে রাজনীতি করেছেন। আপনি এটা আপনার নির্বাচনে হার স্বীকার করে নেওয়ার নয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশংসা করি এবং মানি, কারণ উনি তো একসময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছেন। উনি আসলে বুঝতে পারছেন যে বাংলাদেশের ঘটনা দেখে বাংলার হিন্দুরা একত্রিত হচ্ছে। উনি বুঝতে পারছেন যে সফিস্টিকেটেড হিন্দু- বাঙালি যে হিন্দুদের বিজেপি আর এখানে আলাদা রাইট রাখা হয়ে যাবে না। চাইছে। তারা একত্রিত এটা উনি হচ্ছে, বুঝতে পারছেন। তারা ভোট দেবে আর না। শুভেন্দু বাবু তৃণমূলের এটা বুঝতে জালিগিরি পারছেন বন্ধ যে হবে। উনি insecure আচ্ছা, আছে। অবশ্যই, 15 অবশ্যই। মিনিট, 1 সেকেন্ড, আমি রাধাকে বলবো, রাধা তোমার সাথে তো শুভেন্দুদার ব্যক্তিগত কোনো লড়াই নেই। না, কিন্তু কোনো নেই। শোনো আমি না। তো বলছি। আচ্ছা, শেষ করি। উনি খুব এক ভালো সেকেন্ড। leader। আচ্ছা, ভাবুন। কিন্তু ভুল আমি জায়গায়। আচ্ছা, না, না, আমি ভাবুন। উনি ভুল জায়গায় আরে, আছেন, না, না, একটা ভালো লোক, আরে, talented এক লোক, ভুল মিনিট, জায়গায় আরে, আছে। শুনে নাও 1 মিনিট। ভিতরে আপনি ভাবুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি কি দোর্দণ্ডপ্রতাপ পলিটিশিয়ান, তাকে সবাই বিরোধী নেত্রী হিসেবে 1 নম্বর মনে করতো। তিনি শুভেন্দু অধিকারী, তাকে বিধানসভার বাইরে রেখে 30 মিনিট লাইভ সম্প্রচার করছেন কেন? আমি জানতে চাই। অবশ্যই, আমি এই প্রশ্ন নিয়ে কিসের চলে ভয়? যাবো। কেন রাখা গেল আমি বিরোধী আসছি, দলনেতাকে? আমি শঙ্কু আসছি। আমি এই প্রশ্ন নিয়ে চলে যাব সরাসরি মনদীপ মিশ্রার কাছে। মনদীপদা, আমরা নিজেরা জানি, যদি আমরা পশ্চিমবাংলা, আমি ভারতের ইতিহাসে যাচ্ছি না, পশ্চিমবাংলার ইতিহাস যদি দেখি, যে বিধানচন্দ্র রায়ের সঙ্গে জ্যোতি বসুর কী সম্পর্ক ছিল আমরা জানি। সে বিখ্যাত গল্পটা, মুখ্যমন্ত্রী আসছেন না, জ্যোতিবাবু তখন বিরোধী দলনেতা, তিনি বলছেন যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী নেই, ধিক্কার জানাচ্ছেন। কিছুক্ষণ বাদে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায় ঢুকলেন, তখনও চেঁচিয়ে যাচ্ছে বামেরা। মুখ্যমন্ত্রী ডাকলেন, ডেকে কানে কানে বললেন, তুমি বাড়ি যাও, তোমার বাবা অসুস্থ, আমি দেখে এলাম। এই রকম একটা সম্পর্ক ছিল। পরবর্তীকালে আমরা জানি জ্যোতি বসু, আমি নিজে সাক্ষী, আমি জ্যোতি বসু ইন্দিরা ভবনে তখন থাকেন। জ্যোতিবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর পরেও এবং তার আগেও তৎকালীন আমৃতে দেখতে গিয়েছিলেন এবং খুব উদ্বিগ্ন ছিলেন, আমরা দেখি। কোথাও কি মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক কারণে, সেটা হতে পারে ঘরে বাইরের বিভিন্ন কারণে, শুভেন্দু অধিকারীকে একটা পরিসর দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি বাংলাদেশের যুদ্ধতে একদা 60 বছরে বাম চিন্তা ভাবনায় আচ্ছন্ন আবেশিত হিন্দু বাঙালি মতিভ্রম ঘটেছিল এতদিন, এবার চোখ খুলেছে, নিজেকে হিন্দু বাঙালি ভাবছে। কি বলবেন? বাংলা পরিবর্তন হচ্ছে চিন্তা ভাবনায়, বামপন্থীদের 60 বছরের এই চিন্তা ভাবনার যে জবরদখল পাথর এখন আস্তে আস্তে সরতে শুরু করেছে। তো এইখানে তোমাকে ইতিহাসটা দেখতে হবে। 1950 থেকে 77
27 বছরের মধ্যে 2 বছর যে বামের যে ছোট্ট একটা অল্প যে একটা শাসনকাল ছিল সেটা ছেড়ে 25 বছর বাম ছিল, ঠিক কংগ্রেস ছিল, সরি ঠিক। কংগ্রেস ছিল, ঠিক। তারপরে বাম চলে এলো ক্ষমতায়, ওরা 34 বছর ছিল। বেঙ্গলের একটা টেন্ডেন্সি, ওরা তাড়াতাড়ি চেঞ্জ করে না, এটা আপনাকে অ্যালগোরিদম আপনি দেখে নিন, আপনি ট্রেন্ড দেখে নিন। আমি যেটা দেখতে পাচ্ছি এখন পশ্চিম বাংলায় একটা খুবই বিশিষ্ট একটা স্থিতি তৈরি হয়েছে, দুটো পার্টি, বাইপোলার পলিটিক্স হয়ে গেছে বেঙ্গলে, আইদার ইট ইজ তৃণমূল কংগ্রেস অর ইট ইজ বিজেপি। কংগ্রেসের আপনি দেখতে পাচ্ছেন না, আপনি জায়গায় মানে আছে ওদের, কিন্তু আপনি জমিনেও দেখতে পাচ্ছেন না। সিপিআইএম সে তেমনি নিজেকে আবার গড়ে তুলে পাচ্ছে না, উত্থান নেই সিপিআইএম। 2026-এ আবার এই দুটো দল আসবে, কিন্তু যেটা আমি বললাম আপনাকে কি আপনাকে একটা জিনিস মেনে নিতে হবে কি বিজেপি হোক আরএসএস হোক, এদের যে ইডিওলজি, যেটা এদের যে মানে যে পলিসিটা, ওই পলিসিটা কোথায় না একটা ধর্মকে বিশিষ্ট একটা স্থান দেয়। এখন যে এই যে ইমিডিয়েট যে একটা, আমি যেটা বলি কি মানে ইউ হ্যাভ টু, যাকে বলা হয় নিজের আর্গুমেন্টটাকে ভালো করতে হয়, আওয়াজটাকে নিজে রাখতে হয়। আই বিলিভ ইন দিস। এর মধ্যে কি হলো আর কিভাবে সেটা প্রস্তুত করা হচ্ছে, আমি তার সাক্ষী, আমি দেখেছি টিভিতে তৃণমূল কংগ্রেসের একজন খুবই বিশিষ্ট মানে অল্প সংখ্যক নেতা, উনি একটা স্টেজে বললেন, কি বললেন সব জানে, তার কত বিরোধ করলো বিজেপি, আমি জানতে চাই। দ্বিতীয় যেটা আমি বলতে চাইছি, এইখানে আমার যে এক্সপিরিয়েন্স 38 ইয়ার্স, আমি বলতে পারি আপনাকে পশ্চিম বাংলায় পোলারাইজেশন হবে না, আর না, এটা আমার নিজের। দেখুন আমি আপনাকে আমি জিজ্ঞেস করি, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি শঙ্কুর কাছে যাব। দেখুন, দেশটা ভাগ হয়েছে তো ধর্মের ভিত্তিতে, জন্মদিনের কেকের মতো ভাগ করা হয়েছে। তারপর বাঙালি অর্থাৎ এই পশ্চিম বাংলার হিন্দুরা যারা পূর্ববঙ্গ ছেড়ে এখানে এসেছে এবং যারা এখানে ছিলেন অর্থাৎ ঘটি বাঙাল, দুজনকে অসহনীয় অবস্থার মধ্যে কাটাতে হয়েছে। তা সত্ত্বেও বামেদের কল্যাণে, আপনি ঠিকই বলেছেন, আমি 1960 সাল থেকে ধরছিলাম, আপনি একেবারে 1950 সাল থেকে ধরেছেন। সত্যি কথা বলতে গেলে 1950 সালই ধরা উচিত। তার কারণটা হচ্ছে যে ফ্যাসিবাদী আন্দোলন থেকে শুরু করে সাহিত্যে, চলচ্চিত্র, নাটক, গণসঙ্গীতে হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী একটা আবহ ছিল, সাংস্কৃতিক আবহ, বামেদের আবহ ছিল। তার মানে 70 বছরের বামেদের যে সাংস্কৃতিক আবহ ছিল, তাদের রাজত্ব চলে যাওয়ার পরেও সেইটা এখনো পর্যন্ত সেটা প্রভাবিত ছিল। কিন্তু এইবার প্রথম বঙ্গ রাজনীতিতে আপনি যদি দেখেন খতিয়ান, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রকাশ্যে এই হিন্দু মুসলমান এইভাবে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো তো আগে বাংলার ন্যারেটিভ ছিল না, পলিটিক্যাল ভাষ্য তো ছিল না। সেক্ষেত্রে আপনি বলবেন না যে একটা মেরুকরণ হবে না? না, আমি বলছি আমার, কেন কি দেখুন ন্যাশনাল লেভেলে, রাষ্ট্রীয় লেভেলে আপনি দেখুন একটা ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। না, কিন্তু আপনি বলছেন কি যে পশ্চিমবাংলার হিন্দু বাঙালি যারা বৈষম্য বিরোধী আন্দোলন দেখে ধেই ধেই করে দু হাত তুলে নেচেছিল যে বিপ্লব চলছে, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লবের মতো বাংলাদেশে, তারা যখন দেখলো হিন্দু বাঙালিদের ধরে ধরে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, ঘরে আগুন পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের গণ ইস্তফা দেওয়া হচ্ছে, আপনি বলছেন না যে হিন্দু বাঙালির সম্বিত ফিরবে? না, দেখুন পলিটিক্স না ইমোশনাল হয় না, পলিটিক্সে কোনো ইমোশনের কোনো দাম নেই। যেটা পলিটিক্যাল সায়েন্সের যে রুলগুলো যেটা বলে যে আমরা যেভাবে আমরা দেখি পলিটিক্স, আমরা তো আমরা পলিটিক্যাল স্টুডেন্ট, আমরা জানি। আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন ইমোশনাল একটা আপরাইজিং হতে পারে, আরজি কর ছিল, খুব ভালো একটা চান্স ছিল। আমি সেইখানে জিজ্ঞেস করতে চাইছি বিজেপি কি করলো? স্পষ্ট দেখা গেল ওরা ব্যাকফুটে ছিল একদম। ওটা এমন একটা ইগনিশন পয়েন্ট ছিল যেটা পাল্টি করে দিত সব কিছু। আপনি বললেন তখন সেটিং হয়ে গেছিল। দেখুন আমি বলবো না এর মধ্যে, আমি এই ওয়ার্ডটা আমি, দেখুন আমি একজন অ্যানালিসিস্ট, আমার কাজ, আমি জিনিসটাকে একবার চলে যাব শঙ্কুর কাছে। আমি 5 মিনিট সাংবাদিকতার জায়গা থেকে বলতে চাই যে আপনার কথা শুনে যে ক্লিয়ার পোলারাইজেশনটা 2021-এই হয়েছে, মানুষ বুঝতে শুরু করেছে। এই আগে যে পোলারাইজেশনটা হ্যাঁ ঠিকই 200 পার যিনি বলেছিলেন, ইনাদের নারা ছিল আপকি বার 200 পার। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে। আমি শেষ করলে বলবো একটু শুনেন, সিপিএম এর পোলারাইজেশন হয়েছিল বিজেপির ভোটে। একটু আমি আসছি,
এটা শুনে নি। থ্যাংক ইউ। আমার বলার নেই তার কিছু, আমি একটু 2 মিনিট বলে নিই। না, তুমি তো disturb করছো, তোমার থেকে আপনি আরো বলুন, আমি চুপ করে যাচ্ছি, আপনি আরো বলুন। না, 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 এটা শুনে নিই। না, ওরা বলুক, আমি এক এক করে বলবো। আমরা আপনি একটা বলুন। ডেকোরাম ফলো করি। আপনার যদি বলার হয় আপনি আরো বলতে পারেন। না, না, শুনে নিই। না, শঙ্কুবাবু, রাধা একটু মোহন, ডেকোরামটা follow করুন। রাধামোহন একটু শুনে প্লিজ নিই। Thank you. প্লিজ প্লিজ আমি তো চুপ করে গেলাম শুনবো বলে। আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, আমি ওনার সাথে এক জায়গায় দ্বিমত পোষণ করছি। উনি যদি পলিটিক্যাল সায়েন্সের কথা বলেন, তাহলে আমি বলবো পলিটিক্যাল সায়েন্স ধরেই যে এই পোলারাইজেশনটা সিপিএম এর সময় থেকেই হয়েছে, কিন্তু সিপিএম এটা প্রকাশ্যে কোনোদিন নিয়ে আসেনি। সিপিএম এই পোলারাইজেশনটা সুপ্তভাবে করেছে। সিপিএম এর তরফ থেকে স্পেসিফিক মুসলিম ভোট তারা অ্যাড্রেস করেছেন, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছেন ঠিক সেম ফরম্যাটে নতুন একটা অ্যাপ্রোচে সেটাকে নিয়ে গেছেন, এবং আপনি জানেন বহু বামপন্থী নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও যুক্ত হয়েছেন। আমি মনে করি তৃণমূল কংগ্রেস বামপন্থার একটু নতুন ফরমেশন, সেই নতুন ফরমেশনে তিনি কন্টিনিউ করেছেন, সাকসেসও পেয়েছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি তার ক্লিয়ার স্ট্যান্ড প্রকাশ্যে নিয়ে এসছে 2021-এর আগে থেকেই, এবং আনবার পর আপনি লক্ষ্য করে দেখবেন এই ক্লিয়ার ডিভিয়েশনের জন্য আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ একটি আসনও বিধানসভাতে পায়নি, কিন্তু যারা ভোট পেয়েছে সেই পার্সেন্টেজ কমতে শুরু করেছে। এবং যে ওনার সাথে আমি এক জায়গায় একমত, এবং আপনার সাথেও একমত, যে পশ্চিমবাংলায় 34 বছর বামপন্থীদের শাসনকালে আপনি দেখবেন যে একটি সফিস্টিকেটেড বুদ্ধিজীবী সম্প্রদায় তৈরি হয়েছে যারা মূলত দক্ষিণবঙ্গের অধিবাসী। সেই টার্গেটেড ভোট এতদিন পর্যন্ত তাদের গায়ে সেই আগুনের আঁচটা এখনো লেগে পৌঁছেছিল না, যে সুপ্ত হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিটা তৃণমূল কংগ্রেস করতে একটি নির্দিষ্ট ধর্মের দিকে তাকিয়ে, তার ফলে যে বিপদ আসতে পারে সেটা তারা তাদের ঘর পর্যন্ত পৌঁছয়নি, তারা সেটা বুঝতে পারেননি। বাংলাদেশের ইনসিডেন্ট তাদের চোখ খুলে দিয়েছে, এবং আমাকে মার্জনা করবেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন আমি ব্রাহ্মণবাড়ির মেয়ে। আমি ওনাকে প্রশ্ন করছি, উনিও ওনার সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন না, ওনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। আজকে ববি হাকিমরা স্পষ্টভাবে বলেন যে আমরা কিন্তু এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের কথা মাথায় রেখে ওনাকে সিদ্ধান্ত নিতে হয়। ফলে বর্তমান সিনারিওতেই, আমি এক লাইনে শেষ করব, বর্তমান সিনারিওতেই এই রাজ্য সরকারই এখন ওদের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করেছেন, ওদের ভোটের ব্ল্যাকমেলিং এর শিকার হতে শুরু করেছেন। আগামী দিনে এটা চূড়ান্ত জায়গায় পৌঁছবে যদি এখনই এটা অ্যাড্রেস না করা যায়। তো সফিস্টিকেটেড যারা হিন্দু আছেন, যারা এখানে বসবাস করছেন, তারা এটা বুঝতে শুরু করেছেন যে তারা আবার ঘরছাড়া হতে চান না। তারা বাংলাদেশ একসময় আপনি চলে যাবেন টালিগঞ্জের দিকে, একের পর এক কলোনি তৈরি হয়েছে। যারা বাংলাদেশ ছেড়ে একসময় এখানে এসে বসবাস করেছেন, তারা জানেন সেই আতঙ্কের রেস কোন জায়গা পর্যন্ত যেতে পারে, সেই দিকে মোবিলাইজড হচ্ছে। অবশ্যই আমি শঙ্কুকে এখানে পেয়ে গেছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি শঙ্কুর মতো ভারতীয় জনতা পার্টির তরুণ নেতৃত্ব তারা কি ভাবছে সেই দিক থেকে আমরা একটা গতি প্রকৃতি বুঝতে পারবো এর রাজ্যে বঙ্গ বিজেপি কীভাবে কাজ করছে। শঙ্কু, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জেরে তো একটা আলোড়িত হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক পার্টিগুলোর মধ্যে অন্যতম, এবং পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের নিয়ে যারা এত চিন্তাভাবনা করে, তারা তো হুমায়ুন কবিরের বাড়ির সামনে অন্তত 60-70 জন পাওয়া গেল না যারা বসে থাকবে যে এরকম কেন করেছে। মানে আপনি ভাবতে পাচ্ছেন যে কথাগুলো বলেছেন, আমরা বিজেপিকে সেই আন্দোলনটা করতে দেখলাম না কেন? দুটো কারণ হতে পারে। এক, যে কোনো রাজনৈতিক আন্দোলনের প্রতিপক্ষে নিজেদের লোক থাকে, হতে পারে হয়তো সেই রকম কিছু ব্যাপার হতে পারে, আমি জানি না, কৌশলগত কারণে হয়নি, অথবা বাঙালি হিন্দুর ব্যাপারে ততটা স্পর্শকাতর নয় ভারতীয় জনতা পার্টি। কি বলবো? আমি এটা শুরু করতে চাই ঋতুদা অধীর চৌধুরীর একটা বক্তব্য দিয়ে। অধীর চৌধুরীকে আমরা বহুদিনের মুর্শিদাবাদের লড়াকু সাংসদ হিসেবে তিনি আমার দলের লোক নাম, কিন্তু আপনাকে মনে রাখতে হবে অধীরটা কি বলেছেন বাংলাদেশের ইনসিডেন্টের পর। বলেছেন যে কোনো দিন মুর্শিদাবাদ আলাদা হয়ে যেতে পারে। অধীরটা বলবার সাথে সাথে আপনি লক্ষ্য করে দেখবেন ভারতীয় জনতা পার্টি বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে এবং প্রকাশ্যে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে এই এজেন্ডা নিয়ে এসেছে। শুধু নিয়ে এসেছে এমন না, আপনি স্কিপ করে গেছেন, আপনি জানেন না, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আমরা চেয়েছিলাম অনুমতি, সেই অনুমতি আমাদের রাজ্য সরকার দেয়নি মিছিল করার ওনার বিরুদ্ধে। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে হাইকোর্টে গিয়ে পৌঁছে অনুমতি নিয়ে এসেছিলাম, আমাদের হচ্ছে এই মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত আমাদের অনুমতি দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা অগ্নিমিত্রা পল্লের নেতৃত্বে আমরা সারাদিন প্রতিবাদ করেছি, কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন, যে ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী আজকে তার ব্র্যান্ডিং করলেন, সেই ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা দলে সকল লেটার দিয়ে তাকে ছেড়ে দিলেন, তার এগেনস্টে কোনো পুলিশ সিস্টেম হলো না, কোনো অ্যাকশন হলো না, তাকে ডেকে একবার জিজ্ঞেস করলেন না। শুধুমাত্র এই অ্যাকশনটা হয়, আমি আবারও বলছি যে অন্য ধর্মের যারা, আমি ধর্মীয় ব্যাপারে ঢুকতে চাই না, কিন্তু অন্য ধর্মের লোকেদের বিরুদ্ধে
আমি আপনাকে বলছি, আপনি শুনুন, আজকে শুনলে অবাক হয়ে যাবেন। উত্তরবঙ্গে, আমি মাননীয় বিচারকের নাম করব না, 82 বছরের একজন বৃদ্ধা, তিনি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন। এই রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করে, তিনি হিন্দু, তিনি সেই কারণেই ওখান থেকে অত্যাচারিত হয়ে এসেছেন, তাকে তুলে জেল দিয়েছেন 2 মাসের জন্য, বলেছেন আমার কিছু করার নেই। আমার প্রশ্ন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার মন্ত্রিসভার মেম্বার, তিনি যখন সরাসরি একটি ধর্মের কথা উল্লেখ করে, বা হুমায়ুন কবির একটি ধর্মের কথা উল্লেখ করে আপনার বিধায়ক এই কথা বলেন, তখন সেটা সাম্প্রদায়িকতা নয়। আমি হিন্দুর কথা বললে শুধু আমি সাম্প্রদায়িক না, আমি আপনাকে খুব পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, ধরুন আপনি এই উপমহাদেশে, সেটা পাকিস্তান হতে পারে, অন্য কোনো দেশও হতে পারে, সংখ্যাগরিষ্ঠ তার বিরুদ্ধে এই রকমভাবে কোনো নেতা কিছু বলবে এবং রাষ্ট্র কিছু করবে না, যেখানে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী, অনেকে বলেন 800 বছর বাদে সংখ্যাগরিষ্ঠ নেতা তিনি রয়েছেন, সেখানে কুম্ভে হিন্দু তীর্থযাত্রীদের এই অবস্থা, সেইখানে হুমায়ুন কবির হুমকি দিচ্ছেন, কেউ কিছু করছে না, তাহলে কি হিন্দু সত্যি বিপদে আছে? ঋতদা আপনাকে মনে রাখতে হবে, এই রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা এতটাই খারাপ জায়গায় আছে, এখানে 356 করার উপযুক্ত সিচুয়েশন রয়েছে, কিন্তু আমাদের দলীয় নীতি, আমরা 356 প্রয়োগ, কঠিন রাজনৈতিক পরিস্থিতি মণিপুরের মতো তৈরি না হলে বা কনস্টিটিউশনাল কোনো অসুবিধা তৈরি না হলে কোনো ক্ষেত্রেই করার পক্ষপাতী নয় বলেই আমরা কংগ্রেসের মতো 356 করিনি। কংগ্রেস থাকলে, এই যে তৃণমূল যার লেগাসি নিয়ে চলছে সেই কংগ্রেস, সে যদি এখন ক্ষমতায় থাকতো 5 মিনিটে 356 355 করে দিত। আমরা করিনি, আমরা অত্যাচার সহ্য করছি। ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত 200 জন কর্মী মারা গেছে এর অত্যাচারে। কারা শোনাচ্ছে এই কথা? আপনাকে আমি বলছি, আমি সব বিতর্ক ছেড়ে দিলাম, আপনি লক্ষ্য করে দেখুন, একের পর এক সংগঠন বাংলাদেশের, তারা মোহাম্মদ সাদি, তারা এসে এতদিন এখানে বসেছিল, আপনার সরকার কিছু জানতো না? আপনি বলবেন এটা বিশ্বাস করতে হবে? আপনার বাংলাদেশ থেকে আনসারুল্লাহ জঙ্গিদের টিম এখানে এসে তৈরি হয়ে যাচ্ছে, আপনি বলবেন যে আমি সেফটি আর সুরক্ষা হিন্দুরা এখানে আতঙ্কিত হয়ে আছে। রাধামোহনের কাছে আমি একবার যাবো। আতঙ্কিত হবো না, আমি রীতিমতো চিন্তিত এবং উদ্বিগ্ন আমার বিরোধী দলনেতার জন্য। আজকে যা করেছেন তাতে তার লাইফ থ্রেটের জায়গায় চলে গেছে। ভাই, উনি বলছেন আমি যদি উস্কাই, কালকে যদি অ্যাকশন হয়ে যায় সামলাতে পারবেন? তুমি চিন্তিত হও যে তোমাদের 2026 আরো চিন্তা পড়ে যায়। ওনার মতো পলিটিশিয়ানকে না, কিন্তু রাধামোহন, এটা আপনি কি বলবেন যে 1950 ঠিকই বলেছেন, কারণ গণনাট্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিল্ম ক্লাব থেকে শুরু করে বামেদের উত্থান 1950 সাল থেকেই বুদ্ধিজীবীদের মধ্যে। সেই সময়ের বাঙালি, তার হ্যাংওভার 34 বছরের পরও কয়েক দশক চলল। বাঙালি বুদ্ধিজীবীরা এই মুহূর্তে, মানে বাঙালি বিদ্বজনেদের এই মুহূর্তে বামেদের সেই দাপট নেই, অর্থাৎ প্রায় 70 বছর লেগে গেল বাংলার বাম মুক্তি চিন্তা ভাবনায়। সেই মুক্তির আলোতে থেকে বেরিয়ে এসে এবার মেরুকরণের রাজনীতি হবে না। তার কারণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জগন্নাথের মন্দির করছেন, কেউ বলছেন আমি অন্যখানে মসজিদ করব, কেউ বলছেন আমি আবার মুর্শিদাবাদে রাম মন্দির করব। কোথাও মনে হচ্ছে না এবার কিন্তু রাজনীতির ন্যারেটিভটা বদলাতে চলেছে, অর্থাৎ পুরোপুরি এবার চিন্তা ভাবনা থেকেও বামেদের সরিয়ে দেওয়া যাবে এবং এইবার মেরুকরণের রাজনীতি পশ্চিম বাংলায় 2026-এ প্রথম নির্বাচন হবে প্রকাশ্যে মেরুকরণ। এতদিন ছিল, আমি শঙ্কুর কথা অস্বীকার করব না, তার কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর দাঁড় করিয়ে সিপিআইএম 34 বছর রাজত্ব করেছে। এক লাইন বলবো, এক লাইন, জাস্ট অনুমতি নিয়ে, ওর অনুমতি নিয়ে একটা লাইন, সব তো ওই বলছে। দাদা একটা লাইন, আমি একটা কথা বলছি দাদা, আপনি কি এটা অস্বীকার করতে পারেন? বুদ্ধবাবুর মতো একজন বিশিষ্ট মানুষ, মুখ্যমন্ত্রী, তিনি শুধু একবার মাদ্রাসা নিয়ে একটা কমেন্ট করে ফেলেছিলেন, তাকে কি অবস্থা ফেস করতে হয়েছে? আপনি এরপর বলবেন যে সিপিএম, সবাই জানে পার্টির চাপে তাকে সরে আসতে হয়েছে। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে এইবারের রাজনীতিটা পুরো মেরুকরণের রাজনীতি? দেখুন, আমার একটা জিনিস খুব মানে স্ট্রংলি মনে হচ্ছে, যেটা একটু মানে শঙ্কুবাবু কিন্তু বলতে দেবে আমাকে, না শুনতে অবশ্যই শুনবে, যে একটা জিনিস খুব স্ট্রংলি মনে হচ্ছে যে ব্রিটিশের একটা স্লোগান ছিল ডিভাইড অ্যান্ড রুল, সেটা কিন্তু বিজেপি খুব মানে ড্রাস্টিকলি ফলো করে, ব্লাইন্ডলি ফলো করে। ডিভাইড অ্যান্ড রুল কি করে? হিন্দুর সঙ্গে ডিভাইড করিয়ে দেয়, মানে বড় জাতি হিন্দু, ছোট জাতি হিন্দু, ব্রাহ্মণ হিন্দু, দলিত হিন্দু, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে হিন্দু মুসলমানের তো যেটা আছে সেটা তো রয়েছেই, খ্রিস্টানদের সঙ্গেও ঝামেলা আপনি কেরালাতে আমরা দেখেছি,
তারপরে হচ্ছে দেখুন একটা জিনিস আমি বলি আপনাকে, ইনি একটা ভালো জিনিস বললেন যে এবারে বিধানসভা 2021-এ দেখা গেছে অন্য সিপিএম শূন্য পেয়েছে। ঠিকই কথা, ভুল বলেনি। সিপিএমে যে সিটটা ছিল সেই সিটটা তো সিপিএম ট্রান্সফার করে দিল বিজেপিকে, তো সে তো শূন্য হবেই। আরে ভাই বলতে দাও না, তোমার দ্বারা তো হয়ে গেছে, এটাই প্রবলেম। এবার দেখুন আপনি একটু বলতে দিন, আমাকে একটু বলতে দিন, কমপ্লিট করতে দিন। অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে, মানি ট্রান্সফার। কারণ আমি বলি আপনাকে, বিজেপির যে মানে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে ডিস্ট্রিক্ট লেভেলে বা গ্রাম অঞ্চলে যে আছে মানে ভোটার, সেটা কিন্তু বিজেপির না, সেটা হচ্ছে সিপিএম এর ভোটার দিয়েই বিজেপি চলেছে। এবার আমি বলি, এরা বলেছিল আপকি বার 200 পার, এখানে আরে ভাই বলতে কি বলছো বাবা, বলতে তো আমি সেটাই তো বলছি, আপকি বার 200 পার না হয়ে 77 থেকে আবার কমে গেল, সেখান থেকে আমরা 70 তে চলে এসেছি। বিজেপি একটাই রাজনীতি করে, বুঝে আর এবারে নেই। আমি বলি মোদি সাহেব আমাদের সকলের প্রাইম মিনিস্টার ওনাকে বাধ্য হয়ে বলতে হয়েছিল যে ঈদের টাইমে মুসলমানরা ওনাকে ঈদের ওই খাওয়া দাওয়া পাঠাতো, এটা বলতে হয়েছিল, আমরা শুনেছিলাম প্রধানমন্ত্রী ওনার কাছে শেখা উচিত, যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আরে আমি তো বলছি প্রাইম মিনিস্টার, আমি তো বলছি শেখা উচিত। আরে কিন্তু তোমরা তো শিখতে পাচ্ছ, আমরা শিখছি, তোমরা কোথায় শিখছো? আমরা আগে তো বাঁচবো, আমরা শিখবো, তোমরা বাঁচবে, তোমরা তো রাজনীতি করো না, তোমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করো। যারা পুলিশ ধরেছে কোন রাজনীতি জানে না, সব প্রমাণ লোপাট করেছে। তাহলে কেন সিবিআই ধরতে পারি? আমরা তো শুধু 4 দিন ইনভেস্টিগেশন, 4 দিনের মধ্যে ধরেছি। আমি আসছি মনদীপ দা, আপনার কি মনে হয় 2026-এ হিন্দু মুসলমান মন্দির মসজিদের রাজনীতি, সেই রাজনীতি এগিয়ে যাবে? বাংলায় প্রায় 70 বছরের কাছাকাছি যে বাম চেতনা ছিল, যেখানে সাম্প্রদায়িক রাজনীতি বলে দাগিয়ে দেওয়া হতো, যেখানে হিন্দু বাঙালি বা মুসলমান বাঙালি তারা রাজনৈতিক প্রশ্নে লড়াই করত, সেখানে ধর্মের প্রশ্নে এবার লড়াই হবে, এবং সেই লড়াইতে কার ভালো হবে কার খারাপ হবে আপনি কি মনে করেন, নাকি বাংলাই থাকবে, এসব থাকবে না? আপনাকে আমাকে কিছু টাইম দিতে, হ্যাঁ বলুন, 2 মিনিট, হ্যাঁ আমি ক্রমশ হয়ে যাব। দেখুন আমি একটা কথা বললাম, এইখানে পোলারাইজেশন একজুট হবে না। কেন হবে না? আপনাকে ঐতিহাসিক একটা তথ্যগুলো দেখতে হবে। 1945 থেকে 47 কত এইখানে রক্তপাত হলো হিন্দু মুসলিম নিয়ে, এটা ইতিহাসে আপনাকে দেখতে হবে। তারপরে আর এইখানে একজন বাঙালি কংগ্রেস বিরোধী একটা বীজারোপণ করলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি বাঙালি ছিলেন। আজকে কেউ এটা বলতে পারে না, আরএসএস ঠিক আছে ওটা আলাদা কথা, কিন্তু পার্টির যে বেস পয়েন্টটা উনি তৈরি করে দিলেন। 1 নম্বর, প্রথম এমপি উনি ছিলেন, মনে আছে আপনার? এখান থেকে এক জিনিস, হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো, আই স্টিল বিলিভ ইন দ্যাট। কিন্তু 45 থেকে 47 কি রক্তপাত হয়েছিল, তারপরে কতদিন উনি এখানে কি পার্টি করতে পারলেন না? সেই জন্য আমি বলছি, তথ্য দিয়ে বলছি আপনাকে। দ্বিতীয়, এইখানে আমি দেখছি, ধরুন শঙ্কুবাবু খুবই একটা একজন নেতা, আমাদের রাধাবাবু, উনিও বলছেন এর মধ্যে এই যে জনগণ যে নাগরিকের কথাটা হারিয়ে যাচ্ছে। কত ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে বিজেপি ন্যাশনাল ফ্রন্টে, আপনি দেখুন। আমি তথ্য দেবো, একদিন আপনি ডিবেটটা রাখবেন, আমি দেবো আপনাকে। বেঙ্গলে কত হয়েছে সব লোক ভুলে যাচ্ছে, ন্যারেটিভ মধ্যেই হারিয়ে গেছে সব। বেঙ্গলকে বাদ করে দিয়েছে তো, বাজেটও বাদ করে দিয়েছে, ওর মধ্যে একদম হারিয়ে গেছে। খালি হিন্দু মুসলিম মন্দির, এইখানে আমি বারবার বলি আপনাকে, এইখানে জয় শ্রীরাম চলবে না। আমার একটা এক্সপিরিয়েন্স, আমি দেখেছি গ্রামে জয় মা কালী হতে পারে না কেন? তারপরে এইখানে বিজেপি, দেখুন বিজেপি আমি দেখলাম, আমি তো উইথ অল রেসপেক্ট টু একজন ছিলেন কৈলাস বিজয়বর্গী, উনি যেভাবে ম্যানেজ করলেন, আমি বলছি আপনাকে সেই যে সময় যে একটা ইনথুজিয়াজম ছিল, ইনার্শিয়া ছিল, 150-200 পৌঁছতে পারত। কোথাও কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী এই সময় যেভাবে বিরোধী দলনেতা হিসেবে, এবং আমরা একটা ছবি একটু দেখাবো, কথা বলতে বলতে দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এবং বিধানসভার ছবি আমরা একবার একটু দেখিয়ে দেবো, যে ছবি নিয়ে এত কথা হচ্ছে, একবার একটু ছবিটা দেখাবো। এই যে বিধানসভাতে
এটা বিধানসভার ছবি ছিল, মনে আছে আমার 30শে আরো নভেম্বর 2006, হ্যাঁ। ঐতিহাসিক ছবি। না এইখানে কোথাও মনে যেটা হচ্ছে বললেন, যে বাংলায় জনগণ যতক্ষণ না বিধানসভায় সেই রকম শক্তি প্রদর্শন না করতে পারে সেই দলকে শাসক হিসেবে মেনে নেয় না। ঋতুদা, যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তখন হচ্ছে সিপিএম এর বিরোধিতা করতেন, আমার এখনো মনে আছে যখন প্রথম শুভেন্দু দ্বারা নন্দীগ্রামে আন্দোলন শুরু করলেন বা পথ চলা শুরু হলো, তখন অনেকে বলেছিলেন যে ফ্যামিলির মধ্যে সিপিএম ঢুকে গেছে, সিপিএমকে কোনোভাবেই সরানো যাবে না। সেই পরিবর্তন বাংলায় এসেছে, অনেক অঙ্ক উলট পালট হয়ে যাবে। আমি অনেক বিশিষ্ট হচ্ছে সেফোলজিস্টদের দেখেছি যারা বলেছিলেন এই দিল্লির নির্বাচনে বিজেপি নির্বাচনেই নেই, নির্বাচনেই থাকবেন না। তারপর দেখা গেছে বিজেপি ওখানে সরকার তৈরি করেছে। ফলে আপনি যে ভাবছেন যে রাম পশ্চিমবাংলায় নেই, যারা এই ক্যাম্পেইনটা একটা লেফটিস্ট ক্যাম্পেইন অনেক বেশি করে এটা হচ্ছে, তো এটার পেছনে তারা যে যুক্তি নিয়ে করছেন তারা এটা ভুলে গেছেন যে দুর্গাপুজোটা রামের করা দুর্গাপুজোটাই মন্দিরটার কাছে মনে হচ্ছে না 70 বছর বাদে বাঙালিরা তারা দিকে দিকে হচ্ছে রাম বাম চেতনা থেকে বাইরে এসে এবার 2 কোটি লোক চলে গেছে মহাকুম্ভে, বলছে আমি করা যাবে না। দেখুন আজকে আর তাই জন্য আমি মহাকুম্ভে লোক মারা আরে যাচ্ছে। এটা দুর্ঘটনা, রেল তোমরা মহাকুম্ভের মন্দিরটার কাছে রাধা একবার তোমার নিজের ভিতর রাধা মোহন, তোমার তো নাম রাধা মোহন, মা বাবা রেখেছে রাধা মোহন, ওটাও ঠিক করে বলতে পারছো না। রাধা মোহনের মানে কি? মানে কি? রাধা মোহনের মানে তুমি আচ্ছা, আমরা- তুমি তো সবাই মনে করো জানি, হিন্দু। সবাই জানি। নাম রেখেছো, না না হিন্দু, তারপরেও হিন্দু তো তোমার ঠিক- হিন্দু আরে বিরোধিতা। বাবা, হিন্দু আমি এটা তো আসি, তুমি নিয়ে দাদা। নিয়ে আমাদের একজন মুখপাত্র দাদা, ছিল। দাদা, বলো, আসি, কিন্তু আসি। রাবণ আছে, দাদা, কংস আসি। আছে। আমার সময় একেবারে রাধা নেই। এবং মোহন, আমার দুজনের সময়- নাম আছে। আমার সময় কৃষ্ণ একেবারে এবং নেই। রাধা। একবার যাও এই না বলো, মন্দিরটা এক মিনিট আসি। এ কি আছে? হিন্দু বিরোধী বলে নামের মানে বলবো। এটা বোঝা গেল। আমি আছি মন্দিরটা কোথাও কি আপনার মনে হচ্ছে না এইবার একটা অন্য নির্বাচন হতে পারে যেখানে মেরুকরণ স্পষ্ট থেকে স্পষ্টতর হবে? না এইখানে দেখুন আমি কারণটা মানেটা বলো আগে। তোমার নাম কি? তোমার নাম, আমার নামের মানেটা একটু বলো। আসছে, রাধা, নামের একটু আসছে, মানে কি? আসছে, নামের আসছে, মানে একটু কি? আসছে। রাধাকে আমার মানে আমরা আসছি, বলো। আমরা শেষ করতে হবে, শেষ করতে হবে, রাধাকে আমার মানে আমাদের বলো। শেষ করতে হবে, শেষ করতে হবে। বেঙ্গলকে না নর্থ কোথাও বেঙ্গল আসছে কোথাও কি মনে হচ্ছে না এইবার স্পষ্ট একটা লড়াই হচ্ছে মেরুকরণের? আগে ছিল প্রচ্ছন্ন। হ্যাঁ আমি তো এটা মানছি, কেন কি দুটোই পার্টি, এখানে কংগ্রেস নেই, এখানে লেফট নেই, এখানে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস। এখন যেটা দেখা যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে কারণটা কি, দেখুন বিজেপির যে একটা স্ট্রাকচার যেমন আছে, আমি যেটা দেখলাম একটা পিন পয়েন্ট আমি করছি, 1 বছর প্রায় হতে চললো, ওর থেকে মানে 6 মাস হতে চললো, এইখানে কোনো দলগত সভাপতি নেই, এখনও অ্যাপয়েন্ট করা হয়নি, 1 বছর ইলেকশন বাকি। এদের স্ট্রাকচারাল যেটা আছে, ইলেকশনটা এখন সেক্ষেত্রে কি শুভেন্দু অধিকারী সুবিধা হলো বিশেষ করে অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের থেকে? দেখুন শুভেন্দুবাবু ঘটনা? খুব ভালো অর্গানাইজার, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু ওনার যে পশ্চিম বাংলায় আমি যেটা দেখতে পাচ্ছি একটা ফিলিং আছে কি বিজেপিতে কি নেতৃত্বের অভাব, যে ওরা তৃণমূল থেকে নেতা নিয়ে চলে আসছে। এত বড় দল, এত বড় ফোর্স, কেন আমি দেখলাম বহুজন যখন তৃণমূলে ছিলেন বিজেপির বিরুদ্ধে কথা বলতেন, আজকে এসে উনি লোকরা এই জিনিসটা আর নিচ্ছে না। অবশ্যই আমি একবার চলে দাদা, আসি। আমি শুধু ওনাকে একটা জায়গায় ডিফার করব। আমি একজন খুব সিনিয়র পলিটিশিয়ানের কাছে শিখেছিলাম, তিনি মৃত্যুসজ্জা, আমি চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হন, আমাদের মধ্যে থাকুন যতদিন খুশি। আমি তাকে রাজনীতিতে অনেক তার কাছে শিখেছি, কিন্তু আমি একটা জিনিস শিখেছিলাম, তিনি বলেছিলেন যে আকাশ থেকে লোক নিয়ে এসে তো আর পলিটিক্স হবে না, পলিটিক্সের ভাব মতামত এসব পরিবর্তিত হবে। আর একটা লাইন আমি আপনাকে বলবো, তিনি এটাও বলেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, সেটা তখন তার বিজেপি। মানসিক অবস্থা তখন খারাপ আচ্ছা। ছিল। আমি আপনাকে শুধু একটাই কথা বলবো, সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম। আমি আপনাকে শুধু একটাই কথা বলবো, কংগ্রেস আপনি লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমত্তার সাথে পশ্চিম বাংলায় তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেসে পরিণত করেছেন, এবং সিপিএমকে উনি ভোট কাটুয়া পার্টি হিসেবে পশ্চিমবাংলায় ব্যবহার করছেন, এবং সেই কারণেই এখানে বিরোধী একমাত্র ভারতীয় জনতা পার্টি। এবার লড়াইটা ভারতীয় জনতা পার্টি ভার্সেস হিন্দু বিরোধী এই সমস্ত শক্তি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বলছে না। না রাধা, দিল্লি রেলওয়ে স্টেশনে এদের ফেলিয়ার এটা বলছে না। রেল আমাদের সময় একেবারে ফেলিয়ার এটা বলছে শেষ। না। এবারকার 2026-এর নির্বাচন অনেকে মনে করছেন যে খুব গুরুত্বপূর্ণ। না, বিজেপি তৃণমূল সিপিএম এর জন্য গুরুত্বপূর্ণ না,
বাঙালির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি 70 বছরের বাম চিন্তার বাইরে বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমান এসে দাঁড়িয়েছে, নাকি বাঙালি এখনো মনে প্রাণে বামপন্থী আছে? আমরা জানি এই পশ্চিম বাংলায় 1950 সালের পর থেকেই বিদ্বজনেদের বা তৎকালীন বুদ্ধিজীবী, যখনও বুদ্ধিজীবী বা বিদ্বজন তখনও কটু শব্দ হিসেবে ব্যবহৃত হতো না, খুব সম্মানের সঙ্গে ব্যবহৃত হতো। এখনকার বিভিন্ন কমিটিতে থাকা বা বিভিন্ন মাসোহারা প্রাপ্ত বিদ্বজন নয়, সেই সমস্ত বিদ্বজনেরা ছিলেন আসলে অসম্ভব বামপন্থী। আর সেই বামপন্থার জোয়ারে ভেসে গিয়েছিল আপামর বাঙালি, তা হিন্দু হোক তা মুসলমান হোক। 70 বছরের এই বাম চিন্তাভাবনার দাসত্ব থেকে কি বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান মুক্তি পেয়েছে, নাকি এই সমস্ত আসলে অত্যন্ত বিপজ্জনক কথা? আসলে ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীন। তবে এ প্রসঙ্গে বলতেই হয়, আন্তনি গ্রামসি থেকে অন্যান্য বিভিন্ন বামপন্থী লেখক, বামপন্থী মনস্ক লেখকদের রমরমা ছিল। বাঙালি রোমারলার শ্রী শ্রী রামকৃষ্ণদেব অথবা ম্যাক্স মুলারের ভারত সম্পর্কে বা আমাদের সনাতনী ধর্ম সম্পর্কে কী লিখেছেন অতটা আগ্রহ ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এ কলকাতা এবং বাংলা ধেই ধেই করে নেচেছিল যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের মতো নাকি বিপ্লব হচ্ছে প্রতিবেশী দেশে। কিন্তু পরিশেষে যখন সেখানে সংখ্যালঘুদের নিপীড়নের খবর আসতে শুরু করলো, তখন তারা সব চুপ করে গেল। প্যালেস্তাইনে আক্রমণ হলে বাঙালি গলার শিরা ফুলিয়ে প্রতিবাদ করে। আর সেই বাঙালি আবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হলে চুপ করে থাকে। সেই বাঙালি কি বদলাচ্ছে? 2026-এ কি কোনো বদলের, অর্থাৎ চিন্তা ভাবনার বদলের কোনো নির্দেশ করবে? বঙ্গ জীবনে কি 2026 খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে? সেসব সময়ই বলে দেবে। আমি মনদীপ মিশ্রা, শঙ্কুদেব পান্ডা এবং অবশ্যই রাধামোহন রায় আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের মতামত, আপনাদের পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি আমাদের সমৃদ্ধ করলো। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ রিপোর্ট এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।